সবাইকে ম্যাথমেটিক্সে স্বাগত। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 12-এর 4th সেমিস্টারের অঙ্কের সাজেশন নিয়ে। এর আগের দিন আমরা আলোচনা করেছি বিস্তারিত টোটাল সিলেবাসের উপরে কোন কোন টাইপের অঙ্কগুলো আসার সম্ভাবনা প্রচুর সেগুলো আলোচনা করেছি। প্রথমত আজকে আমরা আলোচনা করছি পার্টিকুলার কোন কোন অঙ্কগুলো ইম্পর্টেন্ট অঙ্ক, সেই অঙ্কগুলো কিন্তু পরীক্ষার আগে প্র্যাকটিস না করে গেলে নয়, এমন কিছু কিছু অঙ্ক যেগুলো অবশ্যই প্র্যাকটিস করে যেতে হবে। সেই সব অঙ্ক নিয়ে অঙ্কের সাজেশন পার্ট 2 সেমিস্টার 4। প্রথমে আমরা এই সাজেশানে যাওয়ার আগে বলবো, যারা যারা এই চ্যানেল নতুন তারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও। অবশ্যই এই চ্যানেলটি 9, 10, 11, 12-এর স্টুডেন্টদের জন্য গণিতের একটা খুব উপযোগী সহযোগী চ্যানেল। তোমাদের ভীষণ কাজে লাগতে চলেছে এই চ্যানেল, তো এই চ্যানেলের সঙ্গে থাকো, অবশ্যই আমার মনোবল বাড়িও। এবং যারা যারা এই চ্যানেলের সঙ্গে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলের সঙ্গে থাকার জন্য। যদি ভালো লাগে ভিডিওটি এবং কাজের মনে হয় অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং একটি লাইক করে দিও এবং কমেন্টে জানিও যে তোমাদের কী ধরনের পরীক্ষা হলো। তো শুরু করা যাক আজকের পর্ব। আজকের পর্বের এখানে আমরা গণিত সাজেশন পার্ট 2 আলোচনা করব। এখানে সমস্ত চ্যাপ্টারের ডিটেলে অঙ্ক নিয়ে প্রথমে আমরা চলে যাচ্ছি ভেক্টর অ্যালজেব্রা। ভেক্টর অ্যালজেব্রা বা ভেক্টর বীজগণিতের ক্ষেত্রে এখানে যেটা হয় 4 নম্বরের এবং 2 নম্বরের দু রকমেরই কোয়েশ্চেন আসে। সেক্ষেত্রে যে যে কোয়েশ্চেনগুলো আসার সম্ভাবনা আছে সেগুলো নিয়ে একটু আলোচনা করছি। তো এই সাজেশন, আর তোমাদের পরীক্ষা শুরু হয়ে গেছে, এই কদিন ছুটি আছে, এই কদিনে কিন্তু এই যে অঙ্কগুলো যেগুলো হয়নি অবশ্যই দেখে নেবে এবং একবার প্রথম থেকে শেষ পর্যন্ত সাজেশনটি চোখ বুলিয়ে নেবে, যাতে করে এই ধরনের অঙ্ক যেন ছেড়ে না গিয়ে থাকো। সেই জন্য এটা প্র্যাকটিসের জন্য এই সাজেশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো দেখে নাও প্রথমে বিভাগ ক 2 নম্বরের কোশ্চেন। এখানে যে কটি টাইপ আছে, একক ভেক্টর নির্ণয়, অভিক্ষেপ, লম্ব হওয়ার শর্ত, সমান্তরাল হওয়ার শর্ত এবং মধ্যবর্তী কোণ, এই 5টে টাইপের মধ্যে অবশ্যই একটি টাইপ আসবে। এখানে অঙ্কগুলো দেওয়া আছে যে একক ভেক্টর নির্ণয়, এখানে এ ভেক্টরটা দেওয়া আছে, ভেক্টরের অভিমুখ একটি, এর অভিমুখে একটা একক ভেক্টর নির্ণয় করো। তারপরে প্রজেকশন বা অভিক্ষেপের আছে, এ এবং বি ভেক্টর দেওয়া আছে, সেখানে এ ভেক্টরের উপরে বি ভেক্টরের অভিক্ষেপ নির্ণয় করো। তারপরে লম্ব হওয়ার শর্ত, দুটো ভেক্টর দেওয়া আছে, সেটা লম্ব হলে লম্বের শর্ত ডট প্রোডাক্ট 0 করব, সেখানে ল্যামডার মান বের করব। তারপরে সমান্তরাল হওয়ার শর্ত, দুটো ভেক্টর দেওয়া আছে, এটা সমান্তরাল দেখাতে হবে। তারপরে মধ্যবর্তী কোণ দেওয়া আছে, এখানে এ বি দুটো ভেক্টরের মান দেওয়া আছে এবং দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট দেওয়া আছে, সেখান থেকে এদের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে হবে। তো এই টাইপের অঙ্কগুলো যদি এর মধ্যে কোনোটা না দেখে থাকো অবশ্যই এখনই প্র্যাকটিস করে নেবে। এরপরে চলে যাচ্ছি খ বিভাগ, বড় অঙ্ক, লং কোয়েশ্চেনের ক্ষেত্রে এই খ বিভাগ। এখানে সমস্ত 4 নম্বরের অঙ্ক থাকবে। এই 4 নম্বরের সম্পূর্ণ অঙ্ক তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এখানে প্রথম যে অঙ্কটা, এখানে ভিভিআই অঙ্ক, এখানে যেটা এই ধরনের অঙ্ক কিন্তু আসার সম্ভাবনা প্রবল। এখানে একটা কন্ডিশন দেওয়া আছে a + b + c = 0। এখানে এ বি সির প্রত্যেকটার একটা সাংখ্য মান দেওয়া আছে, ভেক্টরের মান দেওয়া আছে, এ বির মধ্যবর্তী কোণটা নির্ণয় করতে হবে। এই ধরনের অঙ্ক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। এখানে কিছু প্রমাণ করতেও দেওয়া থাকতে পারে। তো এই ধরনের কন্ডিশন দেওয়া থাকবে, সেখান থেকে ডট প্রোডাক্টের ওপরে ক্যালকুলেশন করে এখানে আমাদের বের করতে হবে। তো এরপরে যেটা আসছি যে ক্ষেত্রফল, ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু দেওয়া আছে, সেখান থেকে ক্ষেত্রফল বের করতে হতে পারে। সামান্তরিকের কর্ণ দেওয়া আছে, সেখান থেকে ক্ষেত্রফলটা এটা দেখাতে হতে পারে। তো এই ধরনের অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় আসে। লম্ব ভেক্টর, দুটো ভেক্টর এখানে আছে, বলেছে ভেক্টর দুটি উভয়ের ওপর লম্ব এমন একটি ভেক্টর নির্ণয় করো যার মান হচ্ছে 5 একক। এবারে একটা ভেক্টর যার মান হচ্ছে
5 একক সেটা দুটোর ক্ষেত্রেই লম্ব। আমি একটা ভেক্টর ধরে নেব, সেক্ষেত্রে তার সাংখ্যমান যেটা, যদি আমি ভেক্টরটা ধরে নেই xi প্লাস yj প্লাস zk, তো সেক্ষেত্রে রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইজিক্যাল টু 5 একটা কন্ডিশন পেলাম। এবং দুটোর যেহেতু পরস্পর লম্ব, এইটার দুটোর সঙ্গেই লম্ব বলেছে এবং দুটো থেকে দুটো কন্ডিশন পাবো, সেখান থেকে আমরা ক্যালকুলেশন করে এক্স ওয়াই জেড এর মান বের করে ভেক্টরটা পেয়ে যাব। তো এই পদ্ধতিতেও করা যায়। এরপরে আছে সমরেখ বা কোলিনিয়ার, 3টে বিন্দু দেওয়া আছে, সেটা সমরেখ দেখাতে হবে। তারপরে ডট প্রোডাক্ট এবং ক্রস প্রোডাক্টকে কাজে লাগিয়ে কিছু কিছু অঙ্ক এদের রিলেশন বের করতে হবে। দুটো ভেক্টরের মান দেওয়া আছে, ক্রস প্রোডাক্ট দেওয়া আছে, সেখানে ডট প্রোডাক্টের মান নির্ণয় করতে বলেছে। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা টাইপ, এবং খুব পরীক্ষার কথা মাথায় রেখে এই ধরনের অঙ্ক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। সেই জন্য বারবার বলছি, এই ধরনের অঙ্ক কিন্তু যদি না করা থাকে পরীক্ষার আগে এই যেটুকু সময় পাবে এই ধরনের অঙ্ক কিন্তু প্র্যাকটিস করে নিন। সমতালিক বা কোপ্লেনারের অঙ্ক, এখানে 4টা পয়েন্ট দেওয়া আছে, সেটাকে একতলীয় সেটা দেখাতে হবে। একতলীয় তো দেখাতে গেলে ABCD 4টা পয়েন্ট দেওয়া আছে, সেখানে AB AC AD এই 3টে বের করলাম। তার আমরা বক্স প্রোডাক্ট এখানে 0 দেখাবো, 0 দেখালে এখানে সেটা প্রমাণ হবে। এই গেল ভেক্টর অ্যালজেব্রার যে ধরনের অঙ্ক তোমাদের পরীক্ষার আসতে চলেছে, আসার সম্ভাবনা আছে, সেই সমস্ত ধরনের অঙ্ক নিয়ে আলোচনা করলাম। এরপরে চলে যাচ্ছি 3D জিওমেট্রি। 3D জিওমেট্রিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে শর্ট কোশ্চেন যেমন আসবে, তেমনি লং কোশ্চেনও আসবে, 2 নম্বর, 4 বা 5 নম্বরেরও আসতে পারে। তো এই চ্যাপ্টার থেকে এবছরের জন্য অত্যন্ত লং কোশ্চেনের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে শর্টেস্ট ডিস্টেন্স। তো সেই শর্টেস্ট ডিস্টেন্সের অঙ্কগুলো অবশ্যই, ন্যূনতম দূরত্ব যে অঙ্কগুলো আছে অবশ্যই প্র্যাকটিস করে যাবে। তো তার আগে শর্ট কোশ্চেনগুলোর ক্ষেত্রে যে পোর্শন থেকে 5টা পোর্শনে এখানে নেওয়া হয়েছে, যেটা হচ্ছে ডাইরেকশন কোসাইন বা দিক কোসাইন, সরলরেখার সমীকরণ বের করতে হবে। তো এখানে লম্ব হওয়ার শর্ত, সমতলের সমীকরণ, মধ্যবর্তী কোণ। তো ডাইরেকশন কোসাইনের ক্ষেত্রে এখানে আমরা জানি যে l² + n² + n² সমান 1 হয়। তো সেক্ষেত্রে এখানে যদি ধনাত্মক দিকের সঙ্গে আলফা বিটা গামা কোণ করে, sin² আলফা বা sin² বিটা প্লাস sin² গামা সমান 21 সমান 21 নয় 2 দেখাতে হবে। তো এটা প্রমাণ করতে হবে, সিম্পল প্রমাণ, এটা খুবই ইম্পর্টেন্ট। এই ধরনের তো তোমরা সবাই প্রায় করেছো এই অঙ্কগুলো। তারপরে আছে কি, একটা পয়েন্ট দেওয়া আছে এবং একটা ভেক্টর দেওয়া আছে। এই ভেক্টরের সমান্তরাল একটা ভেক্টর এর সমীকরণ নির্ণয় করতে হবে, যেটা এই বিন্দুগামী। তো এটা খুবই সহজ অঙ্ক। একটা এবারে লম্ব হওয়ার শর্ত, দুটো সরলরেখা আছে, দুটো পরস্পর লম্ব কখন হবে সেটা বের করতে হবে। এটা শর্ট কোশ্চেনে আসতে পারে। সমতলের সমীকরণ, মূল বিন্দু থেকে এত বিন্দুর ওপরে সমতলের যে লম্ব দূরত্ব, একটা সমতল দেওয়া থাকবে, একটা মূল বিন্দু থেকে যে লম্ব দূরত্ব, সেই লম্ব দূরত্বটা বের করার সমতলের সমীকরণ দেওয়া থাকবে এক্ষেত্রে। আর মধ্যবর্তী কোণ, এখানে দুটো সরলরেখার ডিরেকশন রেশিও দেওয়া আছে, অনুপাত। তো সেক্ষেত্রে তাদের মধ্যবর্তী কোণটা, এখানে সূত্র অ্যাপ্লাই করে, ডাইরেক্ট সূত্র অ্যাপ্লাই করে এখানে আমরা কোণ পেয়ে যাব। এরপরে চলে আছে বিভাগ খ, যেগুলো লং কোশ্চেন। লং কোশ্চেনের খুব ইম্পর্টেন্ট লং কোশ্চেন এখানে কতগুলো দেওয়া আছে। অবশ্যই বলবো যে এই কোশ্চেনগুলো কিন্তু প্র্যাকটিস অবশ্যই করবে পরীক্ষাতে যাওয়ার আগে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে শর্টেস্ট ডিস্টেন্স। তো এখানে দুটো দেওয়া আছে, তোমরা স্ক্রিনে দেখে নাও যে অঙ্কগুলো খুব পরিষ্কারভাবে আমি এখানে টাইপ করে নোট আকারে তৈরি করে দিয়েছি। তো তাই বুঝতে কোনো অসুবিধা হবে না। তো দুটো ইকুয়েশন দেওয়া আছে, তাদের মধ্যে ন্যূনতম দূরত্ব বের করতে হবে। তারপরে যেটা আছে, 3টি বিন্দুগামী সমতল, 3টি বিন্দু দেওয়া আছে, এটা সমতলের সমীকরণ নির্ণয় করতে হবে। তারপরে দেওয়া আছে কি, সমতলের ছেদ বিন্দুগামী সমতল, এখানে এই দুটো সমতল দেওয়া আছে, তাদের ছেদ বিন্দুগামী এবং এত বিন্দুগামী সমতল, সেটা একটা আছে। এবারে 4 নম্বরের প্রতিবিম্ব বিন্দু, খুবই গুরুত্বপূর্ণ। 1 2 3 এই বিন্দুটা এই সমতলের সাপেক্ষে প্রতিবিম্ব বিন্দু বের করতে হবে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। আশা করি যারা যারা অঙ্ক মন দিয়ে করেছো তারা এই ধরনের অঙ্কগুলো অবশ্যই প্র্যাকটিস করে যাবে। এরপরে যেটা আছে, দুটো সরলরেখা দেওয়া আছে, এটা পরস্পরকে ছেদ করলে ছেদ বিন্দুটা নির্ণয় করতে হবে, এটাও গুরুত্বপূর্ণ অঙ্ক।
এটা আরও গুরুত্বপূর্ণ অঙ্ক, ফুট অফ দ্য পারপেন্ডিকুলার্স। এখানে 103 বিন্দু থেকে 103 বিন্দু এবং এই দুটো বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখার লম্ব পাদবিন্দু, অর্থাৎ সরলরেখার উপরে ওই বিন্দু থেকে লম্ব টানলে যে পয়েন্টে ছেদ করবে সেটা লম্ব পাদবিন্দু, ওই লম্ব পাদবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। এই প্রত্যেকটা টাইপের অঙ্ক যদি না করা থাকে এখনই প্র্যাকটিস করবে, কারণ এই ধরনের অঙ্কগুলো কিন্তু আসতে চলেছে। এইগুলো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এবং এই ধরনের সাজেশন যেগুলো তোমাদের কিন্তু পরীক্ষার ক্ষেত্রে খুবই উপযোগী হবে। আমি বলছি না যে এই ডাটাগুলো, এই পার্টিকুলার এই অঙ্কটা এই ডাটা দিয়ে আসবে, ডাটা চেঞ্জ হতে পারে কিন্তু টাইপ চেঞ্জ হবে না, এর মধ্যেই অঙ্ক থাকবে অবশ্যই। এরপরে চলে যাচ্ছি ইনডিফিনাইট ইন্টিগ্রালে অনির্দিষ্ট সমাকল। তো এই অনির্দিষ্ট সমাকলের ক্ষেত্রে 2 নম্বর থাকবে এবং 4 নম্বর থাকবে, 5 নম্বর থাকতে পারে। তো এইগুলো শর্ট কোশ্চেন এবং লং কোশ্চেন, 2 ধরনের কোশ্চেন থাকবে। তো প্রথমে আমরা আলোচনা করব 2 মার্কের যে কোশ্চেন সেগুলো নিয়ে। 2 মার্কের কোশ্চেনের মধ্যে এখানে প্রথমে যেটা আছে ইন্টিগ্রেশন e⁻x ইন্টু 1 প্লাস x dx বাই cos স্কোয়ার x e⁻x। এখানে x e⁻x কে z ধরে নিলে এখানে একটা সলিউশন সহজে পেয়ে যাব। 2 এর দাগের অঙ্ক ইন্টিগ্রেশন sin⁶x প্লাস cos⁶x বাই sin স্কোয়ার x ইন্টু cos স্কোয়ার x ইজিক্যাল টু dx। ট্রিগনোমেট্রিক্যাল ফাংশন এর সূত্র অ্যাপ্লাই করব। 3 নম্বরে যেটা আছে এটাও সূত্র অ্যাপ্লাই করব, এটাও ট্রিগনোমেট্রিক্যাল ফাংশন আছে, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। তারপরে 4 নম্বরে যেটা আছে এক্সপোনেনশিয়াল ফাংশনের উপরে dx বাই e⁻x প্লাস 1 বাই e⁻−x, e⁻−x কে 1 বাই e⁻x করে সেখান থেকে e⁻x ইকুয়াল টু z ধরে এটা খুব সহজে আমরা করে নিতে পারবো। এরপরে 5 দাগের অঙ্ক, 5 দাগের অঙ্ককে আমরা 2x প্লাস 3 আছে, দুটো পার্টে ভাগ করে নেবো। 2x ইন্টু 2 টু দি পাওয়ার 3 কনস্ট্যান্ট টার্ম, ওটা বাইরে বের করে নেবো। এবার 2x কে 4x করে লগ দিয়ে ওর সমাধান আমরা পেয়ে যাব। এই গেল শর্ট কোশ্চেন। 2 নম্বরের কোশ্চেন খুবই সিম্পল অঙ্ক, এগুলো একটু প্র্যাকটিস করে নিলেই এই অঙ্কগুলো করতে পারবে আশা করি। বিভাগ খ, এবারে 4 নম্বর বা 5 নম্বরের অঙ্ক। এই ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্ক প্রতিস্থাপন প্রক্রিয়ার মাধ্যমে এবং আংশিক সমাকলের, এই দুটো ভালো করে করতে হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সূত্রটা, এটাও এই যে এই সূত্র আগের দিন আলোচনা করেছি। তো এখানে বেশ কিছু অঙ্ক ওইটার উপরে বেস করে অঙ্ক দেওয়া হলো। তো এখানে প্রথমে চলে আসি প্রতিস্থাপন পদ্ধতি। প্রতিস্থাপন পদ্ধতিতে ইন্টিগ্রেশন dx বাই 1 প্লাস tan x অথবা ইন্টিগ্রেশন dx বাই 1 প্লাস cot x, এই দুটো অঙ্ক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। এই ধরনের অঙ্ক অবশ্যই প্র্যাকটিস করবে। তারপরে 2 এর দাগের অঙ্ক আছে, 3 এর দাগের অঙ্ক আছে। এই অঙ্কগুলো কিন্তু প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ। তো যেগুলো ভিভিএ আছে সেগুলো অবশ্যই ভালো করে করবে। তো এই গেল টাইপ 1। টাইপ 2তে আছে আংশিক সমাকল ইন্টিগ্রেশন বাই পার্টস। এখানে ইনভার্স সার্কুলার ফাংশন থেকে এখানে বাই পার্টসের ইন্টিগ্রেশন অত্যন্ত ভিভিআই অঙ্ক আছে। এখানে ইন্টিগ্রেশন x tan ইনভার্স x dx আর cos ইনভার্স x dx, এখানে x নেই। তো এই টাইপের দুটো টাইপ অবশ্যই প্র্যাকটিস করে নেবে। আর 2 এর দাগের যেটা আছে যে এই সূত্রটা আগের দিনও আলোচনা করেছি, এই সূত্র প্রয়োগ করে এই ধরনের যে অঙ্কগুলো থাকবে, এই ধরনের অঙ্কগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। এই দুটো অঙ্ক খুব ইম্পর্টেন্ট অঙ্ক, অবশ্যই প্র্যাকটিস করবে। 3 এর দাগের যেটা আছে এই সূত্রের প্রমাণ এবং অঙ্ক, এই দুটোই গুরুত্বপূর্ণ। এই ধরনের কিন্তু সূত্র, এই ডেফিনেট ইন্টিগ্রাল বা ইনডিফিনিট ইন্টিগ্রালের ক্ষেত্রে সূত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ। সূত্র বারবার লিখে প্র্যাকটিস করো, অ্যাপ্লাই করে প্র্যাকটিস করো। যেভাবেই প্র্যাকটিস করো যেন অঙ্ক করার সময় সূত্র মাথায় আসে, এটা মাথায় রাখতে হবে। তবে কি গিয়ে কিন্তু অঙ্কের সমাধান সঠিকভাবে করতে পারবে এবং কম সময়ের মধ্যেই করতে পারবে। তো এটার আরেকটা পার্ট যেটা আছে বিশেষ টাইপের অঙ্ক, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে বিশেষ টাইপের অঙ্ক। তো এখানে ভিভিআই যেটা আছে এই অঙ্ক কিন্তু সবসময়ের জন্য গুরুত্বপূর্ণ থাকে। এই আকারের যেটা আছে 1 বাই a প্লাস বি cos x, এখানে এ বির মানটা বিভিন্ন ক্ষেত্রে চেঞ্জ হতে পারে বা এটাই থাকতে পারে, যাই হোক না কেন এই অঙ্কটা কিন্তু প্র্যাকটিস অবশ্যই করবে। তারপরে 2 এর দাগ, 3 এর দাগ, 4 এর দাগ, 5 এর দাগ। এখানে 2 এর দাগের যেটা বলি, 2 এর দাগে এখানে 1 থাকতে পারে, 1-এর পরিবর্তে অন্য কোনো সংখ্যা থাকতে পারে, কিন্তু এই টাইপটা প্র্যাকটিস করবে। 3 এর দাগের যেটা এখানে এই ক্ষেত্রে লব এবং হরকে এখানে যে পাওয়ারটা আছে x টু দি পাওয়ার n, তার 1 কম পাওয়ার দিয়ে উপর নিচে গুণ করব, গুণ করে সমাধান করব। এরপরে 4 এর দাগের যেটা আছে লব হরকে x² দিয়ে ভাগ করব, তারপরে একটা পার্টকে ধরে নিতে হবে, ধরে নিলে অপরেরটা পেয়ে যাব, সেখান থেকে ইন্টিগ্রেশন ছোট হয়ে যাবে, খুব সহজে এটা পেয়ে যাব। তারপরে এই দুটো সূত্রকে ব্যবহার করে আমরা অঙ্ক, যত ধরনের অঙ্ক হয় সেগুলো কিন্তু প্র্যাকটিস করব। এই ধরনের সূত্রগুলো কিন্তু সূত্র একটু গুলিয়ে
ফেলার সম্ভাবনা থাকে, কিন্তু বারবার লিখে লিখে যদি প্র্যাকটিস করো আশা করি কোনো সমস্যা হবে না। তো এই গেল ইনডেফিনাইট ইন্টিগ্রাল, অনির্দিষ্ট সমাকলের সাজেশন, এবং আশা করি এর মধ্যেই অঙ্ক অবশ্যই আসবে। এরপরে চলে যাচ্ছি ডেফিনাইট ইন্টিগ্রালে। ডেফিনেটলি এটা বলবো যে এই ধরনের এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্রটা হচ্ছে ইন্টিগ্রেশন a0 to a fx dx সমান 0 to a f a minus x dx। তো এইটাকে কাজে লাগিয়ে অঙ্ক অবশ্যই আসার সম্ভাবনা এখানে প্রবল। প্রথমে শর্ট কোশ্চেনে চলে যায়, এখানে 2 নম্বর যেমন আসবে তেমনি লং কোশ্চেন 4 বা 5 নম্বরেরও আসবে। 2 নম্বরের কোশ্চেনগুলো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এগুলো এখানে বিভিন্ন সূত্র অ্যাপ্লাই করে, ডাইরেক্ট সূত্র অ্যাপ্লাই করে করা হয়েছে। ইন্টিগ্রেশন এখানে dx বাই 1 প্লাস এক্স স্কোয়ার, তো tan ইনভার্স x এখানে কাজে লাগানো হয়েছে। তারপরে মডুলাসের অঙ্ক, মডুলাসের অঙ্কের ক্ষেত্রে কোথায় ভাঙবো সেটাই ব্যাপার, এটা ডাইরেক্ট মড x আছে, তাহলে এখানে একটা নেগেটিভ পার্ট একটা পজিটিভ পার্ট 0 to 1 আর -1 to 0 দুটো পার্ট করে একটাকে প্লাস একটাকে মাইনাস করে ভেঙে নেবো মডকে। তো মডের অঙ্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হচ্ছে যে ভাঙবো কোথায়, যেখানে আমাদের নেগেটিভ একটা পার্ট হবে একটা পজিটিভ পার্ট হবে, এই ভাঙাটাই গুরুত্বপূর্ণ। এটাকে যদি ঠিকঠাক করা যায় তাহলে কিন্তু এই অঙ্ক সহজে করা যাবে। 3 দাগের অঙ্ক, 3 দাগের অঙ্কের 0 to π/2 sin স্কোয়ার এক্স, তো এখানে সূত্র ত্রিকোণমিতির সূত্র অ্যাপ্লাই করব, সূত্র অ্যাপ্লাই করে এটা সহজে বের করে নিতে পারবো। তারপরে 4 দাগের অঙ্ক, এখানে ইভেন ফাংশন অড ফাংশনের ক্ষেত্রে এখানে যখন দেখবে এই আপার লিমিট লোয়ার লিমিট সেম থাকে, একটা প্লাস মাইনাস থাকে, তো সেক্ষেত্রে আমাদের যুগ্ম না অযুগ্ম fx এর পরিবর্তে -x বসাবো, যদি সেটা fx হয় তাহলে এটা যুগ্ম, যদি -fx হয় তাহলে এটা অযুগ্ম। সেক্ষেত্রে অযুগ্ম যদি হয় তো সেই ক্ষেত্রে আমরা এখানে 0 বসাবো, তো সেইটা অযুগ্ম হওয়ার জন্য এখানে 0 বসেছে। এরপর চলে যাচ্ছি লাস্টের অঙ্ক। এখানে এই শর্ট কোশ্চেনের ক্ষেত্রে ডেফিনেট ইন্টিগ্রালের 1 থেকে দেওয়া আছে 1/x ইন্টু 1 প্লাস লগ x। এই অঙ্কগুলো কিন্তু প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ, অত্যন্ত বাছাই করে নানা ধরনের কোশ্চেন পর্যালোচনা করে টেস্ট পেপার দেখে নানা রকমভাবে অভিজ্ঞতা কাজে লাগিয়ে এই সমস্ত অঙ্কগুলো কিন্তু কালেকশন করা হয়েছে, এবং টাইপগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আগের দিন যেটা বলেছিলাম, আজকে পার্টিকুলার অঙ্ক নিয়ে এসেছি, এই অঙ্কগুলো কিন্তু অবশ্যই দেখে যাবে। তো এরপরে সবচেয়ে ভিভিআই অঙ্ক, এই ধরনের অঙ্ক কিন্তু নানা টাইপ হতে পারে। এখানে রুট আছে মানে পাওয়ারটা হাফ, এর পাওয়ার হাফের পরিবর্তে 1 থাকতে পারে, 2 থাকতে পারে, 3 থাকতে পারে, 100 থাকতে পারে, যাই থাকুক না কেন এই সব একই ধরনের অঙ্ক হয়, আই ধরে অঙ্ক করতে হয়। তো ওপরে ঠিক অপোজিটটা আছে, এখানে সাইন থাকলে কস আসবে, পাওয়ার একই থাকবে, এবারে দুটো যোগ করে আমরা কাটাকাটি করে 1 হয়ে যাবে। সেক্ষেত্রে খুব সহজে এইগুলো যারা করেছো, যারা এখনও পর্যন্ত করনি, এটা খুবই সহজ অঙ্ক, এটা করে নিও। এই ধরনের অঙ্ক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। এরপরে ভিভিআই অঙ্ক হচ্ছে এই ধরনের 0 to πx sin x বাই 1 প্লাস cos স্কোয়ার x dx। তো এই ক্ষেত্রে এই ধরনের অঙ্ক এটাকে একটা ধরে নেবো, সেক্ষেত্রে এটা π/4, এটা π²/4, এটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, এটা দেখে নিও। এখানে একটা অঙ্ক, এখানে সমস্ত অঙ্ক কিন্তু খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, বাছাই করা অঙ্ক, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ধরনের অঙ্ক কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ এই দুটো অঙ্ক। তো এই যেগুলো ভিভিআই লেখা আছে সেগুলো অবশ্যই দেখে যাবে, যদি সময় কোনোরকম বাঁচাতে পারো, যতটুকু সময় বাঁচাবে এই ধরনের অঙ্কগুলো কিন্তু এখানে যা অঙ্ক আমি সাজেশানে বলছি সেই সমস্ত অঙ্ক প্র্যাকটিস করে যাবে। আশা করি কোশ্চেন পেলে বুঝতে পারবে যে এই সাজেশানের গুরুত্ব কতটা। এরপর যে দুটো অংশ বাকি থাকছে এই লং কোশ্চেনের ক্ষেত্রে ইন্টিগ্রেশনের, ডেফিনেট ইন্টিগ্রালের মডুলাস ফাংশন, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে ভিভিআই অঙ্ক, এটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে আর একটা অঙ্ক এটা। এই ধরনের অঙ্ক কিন্তু কোথায় ভাঙবো সেটাই গুরুত্বপূর্ণ অঙ্ক, গুরুত্বপূর্ণ। এখানে অঙ্কটাকে গুরুত্ব বেশি দিয়েছে, এই ধরনের ভাঙার জন্যই এখানে গুরুত্ব পেয়েছে। তো এই ভেঙে নেবো আমরা পজিটিভ নেগেটিভ টার্মে, কোথায় ভাঙবো সেটাই ব্যাপার। তো এই দুটো অঙ্ক অবশ্যই দেখে নিও। এই টাইপের যে অঙ্কগুলো আছে এই মডুলাস কিন্তু আসার সম্ভাবনা প্রবল আছে। তো এরপরে যেটা আছে যে সমষ্টি সীমারূপে নির্দিষ্ট সমাকল লিমিট অ্যাজ এ সাম। তো এই দুটো অঙ্ক এখানে দেওয়া আছে, এটা মান নির্ণয় করো, এটা ট্রিগনোমেট্রিক্যাল ফাংশন, আর এটা একটা আছে সঙ্গের সাহায্যে নির্দিষ্ট মান নির্ণয় করো। তো এই ধরনের অঙ্ক কিন্তু
এলেও আসতে পারে। এরপরে চলে যাচ্ছি অবকল সমীকরণ বা ডিফারেনশিয়াল ইকুয়েশন। ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে এখানে কিন্তু দু ধরনের প্রশ্ন আসবে, একটা যেমন 2 নম্বরের কোশ্চেন আসবে, সেরকম 4 নম্বরের কোশ্চেন আসবে। 4 নম্বরের ক্ষেত্রে আচ্ছা 2 নম্বরের ক্ষেত্রে বলি কিছু কিছু ছোট ছোট সমাধান আসবে এবং ক্রম বা মাত্রা নির্ণয় আসার সম্ভাবনা আছে। ছোট ছোট সমাধান এছাড়াও সমীকরণ গঠন আসতে পারে, কোনো কোনো ক্ষেত্রে কনস্ট্যান্ট টার্মগুলো দূর করে সমীকরণ গঠন, এগুলো সবই 2 নম্বরে আসবে। এবং 4 নম্বরের ক্ষেত্রে সেখানে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন যেটা রৈখিক অবকল সমীকরণ, আর একটা আছে সমমাত্রিক অবকল সমীকরণ যেটা হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন। এই দুটো 4-এর ক্ষেত্রে এটা আসার প্রবণতা বেশি। তো এই দুটো থেকে অঙ্ক অবশ্যই আসবে। তো দেখে নাও, প্রথমে এখানে একটা দেওয়া হয়েছে ক্রম এবং মাত্রা। ক্রম মাত্রা বিভিন্ন টাইপের অঙ্ক আছে, কোথায় পাওয়া যাবে কোথায় যাবে না, গেলে সেটা কত কত হবে সেটা অবশ্যই ভালো করে চেক করে নেবে। এরপরে আসছি সমাধান, ছোট সমাধান দুটো সেপারেট করে এখানে সমাধান করে নেব, এটার ক্ষেত্রেও তাই। এইবারে যেটা আসছে অবকল সমীকরণ গঠন, এখানে দুটো কনস্ট্যান্ট আছে, এখানে ডেরিভেটিভ করে করে এটাতে কনস্ট্যান্ট টার্মটাকে আমাদের দূর করতে হবে, কত কম ডেরিভেটিভ করে কনস্ট্যান্ট টার্ম দূর করা যায় এটা আমাদের লক্ষ্য থাকবে। এরপরে এটা একটা সমাধান, এটাও সেপারেট করে আমরা সমাধান করে নিতে পারবো। এগুলো সবই কিন্তু শর্ট কোশ্চেনের মধ্যে পড়বে। লং কোশ্চেনের মধ্যে যেগুলো পড়বে সেখানে সবচেয়ে ভিভিআই হচ্ছে এই টাইপের অঙ্ক। এই অঙ্কটা কিন্তু ভালো করে প্র্যাকটিস করে যাবে। তারপরে আরেকটা ভিভিআই হচ্ছে এটাও ভালো করে প্র্যাকটিস করে যাবে, স্পেশাল টাইপের অঙ্ক। এইবারে এই যে অঙ্কগুলো আছে প্রত্যেকটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেখানে এবারের জন্য গুরুত্বপূর্ণ, এইগুলো কিন্তু প্রত্যেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্ক। সেই জন্য এই অঙ্কগুলো কিন্তু বারবার প্র্যাকটিস করার দরকার আছে। এই ক্ষেত্রে আমি বলবো যে যেটুকু সময় পাবে সেইটুকু সময় কিন্তু এই অঙ্কগুলো যদি দেখা না থাকে অবশ্যই দেখে নেবে যেই অংশটা। আর এখানে সমমাত্রিক অবকল সমীকরণ বা হোমোজিনিয়াস ক্ষেত্রে এখানে y=vx ধরে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্ক এটা। আর এই অঙ্কগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু পরীক্ষায় বারবার ঘুরে ঘুরে এসছে। এই অঙ্কগুলো কিন্তু কয়েক সাল যদি কোশ্চেন দেখো তাহলে বুঝতে পারবে এগুলো কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ অঙ্ক। এরপরে চলে যাচ্ছি বিশেষ সমাধান বা পার্টিকুলার সলিউশন। এখানে এক্স ও ওয়াই এর মান দেওয়া আছে, সেখান থেকে এখানে ডেরিভেটিভ করে কনস্ট্যান্ট টার্মটাকে দূর করে আমাদের সমাধান নির্ণয় করতে হবে দুটোর ক্ষেত্রে। তো এই গেল ডিফারেনশিয়াল ইকুয়েশনের সাজেশন। আমরা সাজেশনের প্রায় অন্তিম পর্যায়ে চলে এসেছি। এরপরে আমরা ক্ষেত্রফল বা এরিয়ার সাজেশনের দিকে যাব। এটার ক্ষেত্রে শর্ট কোশ্চেন খুবই কম আসে, শর্ট কোশ্চেন আসে না বললেই চলে। এখান থেকে লং কোশ্চেন মেন ইম্পর্টেন্ট। লং কোশ্চেনের জন্য এখানে আমাদের যে জিনিসটা লক্ষ্য করতে হবে, একটা সম্পূর্ণ কার্ভ দেওয়া থাকবে, সে তার ক্ষেত্রফল বের করতে হতে পারে, অথবা একটা কার্ভ একটা স্ট্রেট লাইন বা দুটো কার্ভ এইভাবে থাকতে পারে, তার মধ্যকার যে রিজিয়নটা সেটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। যদি একটা কার্ভ দেওয়া থাকে, যেমন সার্কেল থাকতে পারে, বৃত্ত, অথবা উপবৃত্ত থাকতে পারে, অধিবৃত্ত থাকতে পারে, এইগুলো কিন্তু এদের নিজস্ব ক্ষেত্রফল নির্ণয় করা যাবে। এই দুটো, বিশেষ করে দুটো, একটা হচ্ছে বৃত্ত আর একটা হচ্ছে উপবৃত্ত। এই দুটোর আমরা এমনিতেই এদের ক্ষেত্রফল জানি, একটা পাই আর স্কোয়ার, একটা পাই এবি জেনারেল ফর্মের ক্ষেত্রে। তো এটার ক্ষেত্রে আমরা যেহেতু এটা এই ধরনের ক্যালকুলেশন করতে গেলে আমাদের দেখব যে এর সিমেট্রিক্যাল কোথায় হচ্ছে। যদি দুটো অক্ষের সাপেক্ষে সিমেট্রিক্যাল হয়, সেহেতু ফার্স্ট কোয়াড্রেন্টে আমরা দেখব কোথায় কোথায় কাট করেছে, সেখান থেকে আপার লিমিট লোয়ার লিমিট চুজ করে নেব যে কোনো একটা অক্ষের সাপেক্ষে, দিয়ে সেখানে কনভার্ট করে আমরা ইন্টিগ্রেশন তৈরি করব। ইন্টিগ্রেশনের মাধ্যমে এর সলিউশন করে ওকে 4 দিয়ে গুণ করলে সম্পূর্ণ ক্ষেত্রফলটা পেয়ে যাব। আশা করি তোমরা যারা যারা এই চ্যাপ্টারটা করেছো, এই অঙ্কগুলো প্র্যাকটিস করেছো, অবশ্যই তোমরা সহজেই বুঝে নিতে পারবে। আর যারা এখনো পর্যন্ত এই চ্যাপ্টার সম্পর্কে তাদের সন্দেহ আছে, আমি বলবো যে অঙ্কগুলো আমি বলছি সেই অঙ্কগুলো শুধু প্র্যাকটিস করে যাও, অবশ্যই পরীক্ষাতে এর মধ্যেই পাবে। তো 3-এর দাগের যেটা আছে সেটা একটু অন্যরকম আছে। এখানে একটা অধিবৃত্ত আছে, 3, 4 দুটোই অধিবৃত্ত আছে। এখানে একটা নাভি লম্বের সঙ্গে অধিবৃত্তের যে মধ্যকার রিজিয়ন সেটা
আমাদের সীমাবদ্ধ অঞ্চল, সেটা ক্ষেত্রফল বের করতে হবে। আর দ্বিতীয় ক্ষেত্রে এক্সিস দেওয়া আছে এবং অক্ষের একটা পার্টিকুলার লাইনের সমীকরণ দেওয়া আছে, সেই লাইনের দুটো লাইনের মধ্যে যে রিজিনটা সেটা আমাদের ক্যালকুলেশন করে বের করতে হবে। এরপরে সেকেন্ড টাইপ হচ্ছে কি, দুটি বক্রের মধ্যে রিজিয়ন। এখানে দুটো অধিবৃত্ত আছে, অধিবৃত্ত বিভিন্ন টাইপের হতে পারে। এখানে এর মানটার উপর চেঞ্জ করে এর মানটা নানা রকম ভাবে হলে এর মানটা নানা রকম ভাবে হয়। কখনো ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু 4x এখানে আছে, শুধু 4x হতে পারে, আবার এটা শুধু x, ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু x হতে পারে, বা এটা 8x হতে পারে, নানা রকম ভাবে হতে পারে। তো যাই হোক না কেন, তো টাইপটা একই, ক্যালকুলেশন একই রকমের ভাবে হবে। তো সেই জন্য এই ধরনের অঙ্ক কিন্তু গুরুত্বপূর্ণ। আর ভিভিআই অঙ্ক হচ্ছে ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু 4x অধিবৃত্তের সঙ্গে এখানে একটা সরলরেখা দেওয়া আছে দুটোর মধ্যকার রিজিয়ন, এই দুটো ভিভিআই অঙ্ক। আর একটা অঙ্ক এখানে বৃত্তের সঙ্গে এখানে একটা মডুলাস ফাংশন দেওয়া আছে। বৃত্ত, এখানে যে বৃত্তটা দেওয়া আছে সেটা মূল বিন্দুগ্রামী বৃত্ত, তার রেডিয়াস 1 হয়েছে। আর এই যে এখানে মডুলাস ফাংশন দেওয়া আছে সেটা হবে এইরকম, মডুলাস ফাংশন এইরকম হবে। তো এই ক্ষেত্রে আমরা যেটা দেখব যে ক্ষুদ্রতর অংশ দুটোর দ্বারা, এখানে দুটোর দ্বারা হচ্ছে এই দুটো যদি আমি নেই, এটা একটা অংশ আর একটা হচ্ছে বাইরের অংশ, তাহলে উপরের অংশটা আমরা ক্যালকুলেশন বের করব। দুটো কিন্তু সিমেট্রিক্যাল হচ্ছে, একটা বের করে 2 দিয়ে গুণ করলে এখানে পেয়ে যাব। তো দুটো অংশতে আমরা ভাগ করব এই যে সরলরেখাটা আর এই সার্কেলটা। তো এই রকমের অঙ্ক থাকবে, একটু বুঝে আমাদের যে রিজিনটার ক্ষেত্রফল চেয়েছে সেই রিজিনটার ক্ষেত্রফল বের করো। বাকি অঙ্কগুলো এখানে ত্রিভুজের ক্ষেত্রফল একটা চেয়েছে, 3টে শীর্ষবিন্দু আছে, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। আর বিশেষ টাইপের সমস্যা এই ধরনের অঙ্কগুলো কিন্তু থাকে না, যদি থাকে একবার এটা দেখলেও দেখতে পারো। তো আগের অঙ্কগুলো অবশ্যই বলবো সেগুলোকে প্র্যাকটিস করো ভালো করে। এই ধরনের অঙ্ক করা না থাকলে একবার দেখে নিয়ে পরীক্ষা হলে যাও, অবশ্যই তোমাদের ভালো হবে। এরপরে চলে যাচ্ছি এলপিপি সমাধানের একবারই শেষ পর্যায়ে। এলপিপি থেকে লং কোশ্চেন আসবে, লং কোশ্চেন সেটা 5 নম্বর হতে পারে। তো এই লং কোশ্চেন দুটো টাইপের থাকবে, একটা হচ্ছে আমাদের চরম মান বা অবমান বের করতে হতে পারে একটা টাইপ, সেখানে একটা সমস্যা দেওয়া থাকবে। আর একটা হচ্ছে কথায় অঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আমাদের সমীকরণ গঠন করতে হবে, তারপরে সমাধান করতে হবে। তো এবারে ভিভিআই যে অঙ্কটা, এখানে সিম্পল অঙ্ক একটা দেওয়া আছে, সব লেস দেন টাইপের আছে, এখানে ম্যাক্সিমাইজ করতে হবে, একে চরম মান বের করতে হবে। আর দ্বিতীয় ক্ষেত্রে অবমান বের করতে হবে, কিন্তু এই যে এখানে কনস্ট্যান্টগুলো যেগুলো আছে এগুলো কিন্তু গ্রেটার দেন লেস দেন টাইপ আছে, এটা মাথায় রাখবে। 3 নম্বরে যেটা একটু বড় বড় মানের আছে, ঘাবড়ে যাওয়ার দরকার নেই, কিন্তু সিম্পল এখানে 3টে আছে, তো সে সবই লেস দেন টাইপ। তো সেক্ষেত্রে কিন্তু এখানে আমাদের যেটা দেওয়া আছে অবমান, 3টে কিন্তু আলাদা আলাদা টাইপ, এটা মাথায় রাখবে যে কি টাইপের আছে, এখানে ইনইকুয়ালিটিটা কেমনভাবে, চিহ্নটা কেমনভাবে দেওয়া আছে এবং চরম মান চেয়েছে না অবমান চেয়েছে, তার উপরে ভিত্তি করে কিন্তু অঙ্কগুলো চেঞ্জ হবে, পদ্ধতি চেঞ্জ হবে। তো এই 3 রকমের পদ্ধতি, দুটো ভিভিআই অঙ্ক, এইগুলো ভালো করে দেখে যাবে। তারপরে কথার অঙ্ক, যেগুলো কথার অঙ্ক এখানে খাদ্যর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে খাদ্য সমস্যা। এই খাদ্য এখানে তো 2 ধরনের খাদ্য এখানে মিশিয়ে মিশ্র, যেটা ভিটামিন এবং বিভিন্ন নানা ধরনের ভিটামিনের পরিমাণের উপরে দেওয়া আছে। তো খাদ্য সমস্যার যে ধরনের অঙ্কগুলো আছে সেইগুলো একটু দেখে নেবে। আর আছে উৎপাদন সমস্যা। উৎপাদন সমস্যা বিভিন্ন, এখানে মেশিন থেকে বিভিন্ন রকমভাবে উৎপাদন হয়, ম্যানুফ্যাকচারিং প্রবলেম, এইটাও খুবই গুরুত্বপূর্ণ। তোমরা এটা স্ক্রিনে একবার দেখে নাও, আশা করি দেখতে পাচ্ছ। তো এই যে অঙ্কটা, এটা হচ্ছে এইভাবে একটা জাস্ট এক্সাম্পল দেওয়া আছে, এই টাইপের অঙ্ক অবশ্যই প্র্যাকটিস না থাকলে প্র্যাকটিস করে যাবে। আর একটা হচ্ছে ট্রান্সপোর্ট প্রবলেম। তো এই 3 ধরনের অঙ্ক কিন্তু ভাষার অঙ্কের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। বইয়ের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো অবশ্যই দেখে যাবে। এই গেল সমস্ত সাজেশান। এই সাজেশান থেকে অবশ্যই তোমাদের অঙ্কগুলো অবশ্যই কাজে লাগবে, করা না থাকলে অবশ্যই এই সময়ের মধ্যে একটু দেখে নেবে, যাতে করে কোনো অঙ্ক মিস না হয়। প্রত্যেকটা অঙ্ক কিন্তু গুরুত্বপূর্ণ অঙ্ক এবং এগুলো খুব
সব কিছু মাথায় রেখে ফোর্থ সেমিস্টারের কথা ভেবে এই অঙ্কগুলো সাজেশান করা হয়েছে। আশা করি কোশ্চেন দেখলে অবশ্যই বুঝতে পারবে এই ধরনের সাজেশান কতটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো অবশ্যই এই ভিডিওটি দেখতে থাকো, ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং লাইক করে দিও। অবশ্যই কমেন্ট করে জানিও পরীক্ষা কেমন হলো। আশা করি তোমাদের পরীক্ষা খুবই ভালো হবে। আজকে এই পর্যন্তই। চ্যানেলের সঙ্গে থেকো। অবশ্যই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।